ভেবেছিলাম আজকে একটু বেশি ঘুমাবো, কারণ উৎসাহ স্কুল ছুটি। কিন্তু না চাইতেই ঘুমটা ভেঙে গেল। ঘুম তো ভাঙবেই, আজকের যে মহালয়া। ছোট থেকে অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠে টিভির সামনে বসা, তো সেই অভ্যাসের আজকেরও অন্যতা হলো না, একা একাই ঘুমটা ভেঙে গেল। কিন্তু লজ্জায় আর টিভির সামনে বসলাম না। এখন মহালয়া নিয়ে টিভিতে যে ন্যাকামোগুলো হয় একদম মেনে নিতে পারি না। অনেক দিন হয়েছে টিভিতে মহালয়া দেখা ছেড়ে দিয়েছি, মেয়েকেও দেখতে দিই না। আমরা এই দিনটা সকালবেলা বীরেন্দ্র কিশোর ভদ্রের মহালয়া ঘরে চালাই, সেটাই শুনি। রেডিও তো নেই, আমি ফোনেই চালিয়ে সেটাই শুনি। আজকেরও সেটাই করছি। আমি আর ঘরে বসলাম না, গেটের সামনে বসে শুনছিলাম। অনেককেই দেখি ভোর 4টের সময় মহালয়ার দিন ঘুম থেকে উঠে যায়, কিন্তু আমার এতটা বয়স হয়েছে এখন অবধি কোনো দিন ভোর 4টায় আমি ঘুম থেকে উঠিনি। হ্যাঁ, ভোর 5টায় উঠে যেতাম, তখন ছোটোবেলায় ডিডি বাংলায় মহালয়া হতো, দেখতে কি ভালো লাগতো। এখন আর ইচ্ছাও করে না, আর এখন হাতে ফোন আছে। তো যখন ঘুমটা ভাঙে তাও মানে সে 5টা হোক, 5:30 হোক, 6টা হোক, উঠেই আমি একটু মহালয়াটা শুনে নিই। মহালয়া শুনে ঘরের সমস্ত কাজ সারতে না সারতেই আমার মিন্ত্রা থেকে পার্সেলটা চলে এসেছে। মিন্ত্রা থেকে গৌতমের সমস্ত জামা কাপড় আমি অর্ডার করেছিলাম, যেহেতু বললাম আমার এবছর যা শরীরের অবস্থা, আমি মানে মার্কেটে ঘুরে ঘুরে শপিং করতে পারবো না, সুতরাং মেয়ের হোক, আমার হোক, গৌতমের হোক, সবই আমি অনলাইন করে নিয়েছি। আর যেহেতু মহালয়া গৌতমেরও অফিস ছুটি, মহালয়ার জন্য ছুটি নয়, গান্ধী বার্থডের জন্য ছুটি, তো গৌতম উঠেও সকাল সকাল চা বসিয়ে দিয়েছে। আর আমি খুব একটা এখন চা খাই না, খেলেও গ্রিন টি খাই, কিন্তু আজকে ওদের সাথে একটু লিকার চা খাবো। কী করে বুঝলি? হ্যাঁ, আমি শশা দেবো। হ্যাঁ, কী করে বুঝলি বল তাড়াতাড়ি। নেই, আয় আয় আয়, না এগিয়ে আসলে দেবই না। ব্রেকফাস্টে আমি আর গৌতম খাবো স্যান্ডউইচ। আমরা স্যান্ডউইচ খাবো দেখে উৎসাহ তো দিদার বাড়িতে দৌড়, কারণ ও স্যান্ডউইচ খাবে না, চাটা খেয়ে দিদার বাড়িতে চলে গেছে। আর এখানে আমি স্যান্ডউইচ বানাতে বানাতে আমার আবার চাটা হয়ে গেছিলো ঠান্ডা। গৌতম তো চা খেয়ে নিয়েছিল, কিন্তু আমার চা ঠান্ডা হয়ে গেছিলো। আর এইভাবে হেলদি স্যান্ডউইচ খেতে আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু গৌতম খুব একটা পছন্দ করে না। খেয়ে নেয় ঠিকই, কিন্তু সেটা মন থেকে একদমই নয়। সকাল থেকে মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, সে বরফ ছাড়তেই চাইছিল না। শেষে গামলার জলে চুবিয়ে দিতে তাও একটু করে বরফ ছাড়ছিল, কারণ বরফ না ছাড়লে রান্নাটা করবো কী করে। তার উপর লইটা মাছ এমনিই জল ছাড়ে, তার মধ্যে বরফ। আর গতকাল গৌতম কী করেছে, মাছগুলো ধুয়ে একসাথে একভাবে রেখে দিয়েছে। আমি ওইভাবে কখনও রাখি না, আমি মাছ প্রত্যেকটা মাছ একটা আলাদা আলাদা কৌটো রাখি। ও লইটা মাছ আর পমফ্রেট মাছ এক করে রেখে দিয়েছে। তো কিছু লইটা মাছ ম্যারিনেট করে রেখে দিচ্ছি, বিকালে একটু পকোড়া মতো ভেজে নেবো, আর কিছুটা আজকে রান্না করব। আর এইদিকে পমফ্রেট মাছ 4টে বের করে নিচ্ছি, ওটা রান্না করবো, আর 4টে ফ্রিজে রেখে দিলাম, ওটা অন্য দিন আবার করে খাবো, যেহেতু উৎসাহ খাবে না, দিদার বাড়িতে খাবে। আর এখানে কচু আলু দিয়ে লইটা মাছের একটা চচ্চড়ি করে নিলাম। তোমার আবার এইভাবে সবজি দিয়ে লইটা মাছের চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করে। আর আজ যেহেতু স্যারের ছুটি, স্যারকে আমাকে ছেড়ে দেবে, ডাক্তারি করবে, এই পেঁপে কাটছে আমাকে খাওয়াবে বলে। এদিকে বিশ্বাস করো আমি বুঝতে পারি না মিঠু কি করে বুঝতে পারে যে আমি ফল কাটছি। ও কিন্তু বাইরে থাকে, আমি ঘরের ভিতর ফল কাটলেও ঠিক বুঝতে পারে, কি করে আমি জানি না। মানে এটা যদি ও কথা বলতে জানতো, তাহলে আমি তো ফার্স্ট ওকে এই কথাটাই জিজ্ঞাসা করতাম যে তুই কী করে বুঝতে পারিস। ও কি গন্ধ পায়, তাও আমি বুঝতে পারি না। আজ রান্নাঘরে আমার 4র্থ বিশ্বযুদ্ধ লেগে গেছে। গৌতম আমাকে কোনো কাজ করতে দেবে না, আজ যেহেতু ওর অফিস ছুটি, সে আমাকে রেস্ট নিতে হবে। আমি অসুস্থ যেহেতু, আমাকে কোনো কাজ করতে দেবে না। তাও তো মারপিট করে রান্নাটুকু আমি করতে পেরেছি। তো এখানে পমফ্রেট মাছের সর্ষে পোস্ত বানিয়েছি। লাঞ্চ হয়ে গেছে আমার আর গৌতমের। এখন আমাকে গৌতমবাবু ঘুরতে নিয়ে যাচ্ছে। ঘুরতে নিয়ে যাওয়া বলাটা ভুল একদম। গৌতম কাজের জন্য গড়িহাট যাচ্ছে, তো আমাকে বলো তুমি ঘরে বসে একা কী করবে, চলো আমার সাথে, যদি কিছু কেনাকাটি করতে ইচ্ছা হয় করে নিও। আমার তো অনলাইনে প্রায় কেনাকাটা কমপ্লিট। হ্যাঁ, কিছুটা বাকি আছে, জানি না এই ভিড়ের মধ্যে আমি করতে পারবো কিনা। তাও ভাবলাম ঘরে বসে কী করবো, যাই একটু ঘুরেই আসি, ভিড়টাও দেখে আসি। তো এখন যাচ্ছি, কতটা কি কেনাকাটা করতে পারবো জানি না, কিন্তু একটু ঘোরা হয়ে যাবে, তার জন্যই যাচ্ছি। আমার বাড়ির সামনেই মেন রোড, বাইপাস। তো গৌতমবাবু বাইপাসে বাইক না তুলে অলি গলির মধ্যে দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল। তো গৌতমবাবুর মতলবটা আমার ঠিক ভালো লাগছিল না। মানুষ প্রেম করার সময় এরকম অলিগলি দিয়ে ঘোরে। তো গৌতমবাবু বিয়ে করে আজকের আমার মেয়ে এত বড়, আমাকে এখন অলিগলিতে কেন নিয়ে যাচ্ছে বুঝতে পারলাম না। শেষে অনেক কৌতূহল হলো, গৌতমবাবুর মতলবটা না বুঝতে পেরে আমি জিজ্ঞাসা করে বসলাম যে পিছনে আমি কিন্তু তোমার বউ, আমি কিন্তু অন্য কোনো বৌদি নয় বা গার্লফ্রেন্ড নই, আমাকে নিয়ে এই অলিগলিতে ঘোরার মানেটা কি আমি তো বুঝতে পারছি না। গৌতমবাবু বলল, কি হলো একটুতেই ভয় পেয়ে গেলে, আমি তো তোমার বর, অন্য কোনো দাদা বা বয়ফ্রেন্ড নই। তো যাই হোক, দেখলাম যে গৌতমবাবুর মধ্যে কোনো প্রেম বা রোমান্টিক জেগে ওঠেনি। উনি বাবু তেল নেবে এই পেট্রোল পাম্প থেকে, তার জন্য ভিতরের রাস্তা দিয়ে হেঁটেছিল। আমরা আছি এখন বোসপুকুর পেট্রোল পাম্পে, আর উল্টো দিকে হচ্ছে বোসপুকুর শীতলা মন্দিরের পূজার প্যান্ডেল হচ্ছে।
তো এই পূজা প্যান্ডেলটা ভাঁড়ের প্যান্ডেল নামে বিখ্যাত। কলকাতায় বড় বড় যে ঠাকুরের প্যান্ডেলগুলো হয় দুর্গাপূজার, তার মধ্যে কিন্তু এই প্যান্ডেলটাও রয়েছে। এবছর মাটির ভাণ্ডার দিয়ে প্যান্ডেল হচ্ছে। যখন কলকাতায় প্রথম থিম আসে, এই প্যান্ডেলই কিন্তু ফার্স্ট প্রাইজ নিয়েছিল, ভাঁড়ের প্যান্ডেল। কলকাতার রাস্তার দুধার ফ্লেক্স, ব্যানার, হোর্ডিংয়ে একদম ছেয়ে গেছে, মাঝখানে লাইট লেগে গেছে, আর রাস্তার দুধারে বাঁশে বাঁশ। এই বাঁশ দেখলে আমার মাথা গরম হয়ে যায়, যেন আবদ্ধ করে রেখেছে রাস্তাটা। কিন্তু কিছু করার নেই, এই ফ্লেক্স, হোর্ডিং, ব্যানার লাগাবার জন্য বাঁশগুলো লাগবে। ইভেন দেখো এই বিজন সেতুর ওপরটাও চারিদিকে বাঁশ দিয়ে ঘেরা, মানে কলকাতা এখন বাঁশে বাঁশ। তো যাই হোক, বাঁশের দুর্গ পেরিয়ে আমি এগিয়ে যাচ্ছি। গড়িয়াহাটে চলে এসেছি এখন, একদম ফান রোডের সামনে। এরপর কতটা কি ভিডিও করতে পারবো জানি না, সাংঘাতিক ভিড়। গৌতমবাবু নেমে তো হনহনি এগিয়ে যাচ্ছে, আর আমি পিছনে পিছনে যাচ্ছি, কারণ বেশি ভিড়ের মধ্যে যেতে ভয় লাগছে। কারোর যদি গুতা খেয়ে নিই, পেট যন্ত্রণা আমার এখানেই শুরু হয়ে যাবে। যাচ্ছি স্টাইল বাজারের দিকে। বাবা আর আমার শ্বশুরমশাইয়ের জন্যে একটু টি শার্ট কেনার আছে। আর এদিকে দেখো কলকাতা বাজার, দেখো কি সাংঘাতিক ভিড়। আমি কলকাতা বাজারেও ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু এত ভিড় দেখে আমি আর ঢুকতে পারিনি, বেরিয়ে এসেছি। বেরিয়ে স্টাইল বাজার থেকে নিয়ে নিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি, নিয়ে নিয়েছিলাম গোপালের জামা কাপড়। সে আস্তে আস্তে তোমাদের সবই দেখাবো। গড়িয়াহাটে মারাত্মক ভিড় হয়েছে। এই ভিড়ের মধ্যে এইটুকু বুঝতে পারলাম, আর এই ভিড় ঠেলে মার্কেটিং করার মতো আমার শরীরের আর ক্ষমতা নেই। তাই ঝটপটে ভিড় থেকে বেরিয়ে চলে আসলাম। একদম দম বন্ধ হয়ে যাচ্ছিলো, শরীরে যেন আরও অস্বস্তি তৈরি হচ্ছিলো। এখন চলে এসেছি প্রিন্টিং শপে। এই প্রিন্টিং শপ থেকে আমাদের যাবতীয় যত ডিজিটাল প্রিন্টিংয়ের কাজগুলো এখানে হয়ে থাকে। আমার বাড়িতে প্রিন্টিং মেশিন আছে, কিন্তু ওটা নর্মাল যে প্রিন্টিং মেশিন। আর এখানে আমাদের মানে ডিজিটাল যে প্রিন্টিংয়ের আমরা কাজগুলো পাই, সেগুলো তো আমার ঘরে করা অসম্ভব, সেহেতু সেইগুলো আমাদের এই অফিস থেকে সেই কাজগুলো করানো হয়। গৌতম আপাতত ভিতরে গেছে, ও কাজগুলো করাচ্ছে, আমি বাইরে বসে ওয়েট করছি একেবারে এইগুলো প্রিন্টিংয়ের জিনিসপত্রগুলো নিয়ে বাড়ি ফিরবো। ও ফ্যানের তলায় বসে একটু শান্তি লাগছে। আমাদের ক্লাবের ভলেন্টিয়ারি যে আই কার্ড হবে, সেটাই এখানে প্রিন্ট হচ্ছিল। এখানে যেহেতু বললাম ডিজিটাল প্রিন্ট বলে, এখান থেকে প্রিন্ট করেছে গৌতম। আমাদের প্রিন্টিং মেশিনে এইভাবে প্রিন্ট হবে না। আর এইটা হচ্ছে ইনভিটেশন কার্ড, আমাদের যে গেস্টদের আমরা ইনভাইট করব এই কার্ডের মাধ্যমে। এগুলো এখন কাটিং হবে, বাড়ি থেকে গৌতম কাটিং করবে। বাড়ি চলে এসেছি। বাবা, গৌতমবাবু এসিটা চালিয়ে দিয়েছে। গৌতমবাবু বইয়ের কষ্ট বুঝতে পেরেছে। আমার একটু টাইম লাগলো, আমি সামনে মুদি দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি। সারা রাস্তায় গৌতম বললো কী খাবে। প্রত্যেকবার না আমি শপিংয়ে যাই, শপিং করা তো বাহানা থাকে, খেতেই যাই। আর এবার ফার্স্ট টাইম গৌতম এত খেতে বলেছে, কিন্তু আমি কিচ্ছু খাইনি। একদমই ভালো লাগছিলো না ওই গরমে, আরও ভয় লাগছিলো, একটু একটু করে পেট ব্যথা হচ্ছিলো। পেট ব্যথাটা যদি বেড়ে যায়, আমি অত দূর থেকে আসবো কী করে, গেছি তো বাইকে, সেহেতু ভয়ে আমি আর কিচ্ছু খাইনি। তো রাস্তায় আমার বাড়ির পাশে এই রবিতাদের দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। ততক্ষণ গৌতম আগে এসে এসিটা চালিয়ে দিয়েছে। মারাত্মক গরম বাইরে। কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিয়ে আর একটু আয়েস করে শুই, তারপর যাবে পরে দেখা যাবে। কোল্ড ড্রিঙ্কস খাওয়া আমার একদমই বারণ, কিন্তু এক ঢোক কোল্ড ড্রিঙ্কস না মারলে একদমই হচ্ছে না, যেন শরীর মন সব যেন গরমে শুকিয়ে যাচ্ছে, আমার যেন ভিতরের দিকে সব টেনে নিচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো কোল্ড ড্রিঙ্কস তো একটু চুমুক দেবো আর একটু রেস্ট নেবো। তাও তাড়াতাড়ি বেরিয়েছি বলে, দুপুর বেরিয়ে গেছি বলে এখন সন্ধ্যা 7টা বাজে, ঘরে ঢুকে পড়েছি। এত ভিড়, এত মানুষ কেনাকাটা করছে, তার মাঝখানে আমি একজন যার কেনাকাটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, ভিড়ের ভয় বাড়ি পালিয়ে এসেছি। কালকের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, তোমরা তো সবাই দেখলে মার্কেটিংটা করে এসেছি। এসে আমাকে একটু ক্লাবে যেতে হয়েছিল কুমারী পূজা নিয়ে একটু আলোচনা করার জন্যে। তারপর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। আবার আজ প্রতিপদ, আজকে এখন 12টা বাজে, আমি তোমাদের সামনে চলে এসেছি। একদমই মন মানসিকতা নেই ভিডিও করার, কিন্তু ভিডিওটা ওইভাবে এন্ড হবে তোমরা জানতে পারবে না কেন, তার জন্যই আসলাম। কালকে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের পাড়া বলো, আমাদের ক্লাব বলো, আমাদের পূজা কমিটির কারোরই মন মানসিকতা ভালো নেই। এই পূজার ঠিক আগের মুহূর্তে, মহালয়ার দিন, আমাদের একদম মন ভেঙে ছুঁড়ে একাকার। কালকের আমাদের প্রিয় সুরভিদি আমাদের ছেড়ে চলে গেছে। এই
পৃথিবী ছেড়ে চলে গেছে সুরবিধি। আর সুরবিধিকে কখনো আমরা পাবো না। দীর্ঘ 7-8 বছর ধরে সুরবিধি ক্যান্সার নিয়ে লড়ছিল, ক্যান্সার পেশেন্ট ছিল সুরবিধি। সাংঘাতিক মনোবল, যাকে বলে ফাইটার। মানে একটা ক্যান্সার পেশেন্ট যে অত মনোবল থাকে, অত লড়াই করার ক্ষমতা থাকে, সে সুরবিধিকে না দেখলে বোঝা যায় না। ভীষণ জলই আনন্দ করতে ভালোবাসতো, কথা বলতে ভালোবাসতো, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসতো। আর এখন সবাইকে ছেড়ে একা, মানে সবাইকে রেখে দিয়ে একাই চলে গেছে। সুরবিধির ছেলে 11 বছর বয়স আদিত্যকে আমি ব্লগে অনেকবার দেখিয়েছি, সুরবিধিকেও দেখিয়েছি। আদিত্যটা একা হয়ে গেল কালকে। মানে মাতৃবিয়োগ যে কি জিনিস এখনো হয়তো সেটা জানেই না আদিত্য, কিন্তু চিরকালের জন্যে মা শব্দ থেকে প্রায় বঞ্চিত হয়ে গেল। ওর স্মৃতিতে হয়তো এক কোণায় থেকে যাবে, কিন্তু এই যে এই দুঃসময় ওদের পরিবার যে কিভাবে কাটিয়ে উঠবে, মানে আমি ভাবতে পারছি না। গত বছর যখন আমি অসুস্থ হয়েছি, মানে উনিও অসুস্থ, উনি একটা ক্যান্সার পেশেন্ট লড়ছে, তার মাঝেও আমাকে ফোন করতো। আমি যদি কোনো রিপোর্ট নিয়ে টেনশন করতাম, আমাকে বলতো তুমি রিপোর্টটা আমার ফোনে পাঠিয়ে দাও সুপর্ণা, তোমার ডাক্তার দেখাতে এখনো দেরি আছে তো, আমাকে পাঠিয়ে দাও, আমার ডাক্তারের কাছ থেকে আমি রিপোর্টটা জেনে নিচ্ছি পার্সোনালি, তুমি রিপোর্ট পাঠিয়ে দাও। তারপরে সুপর্ণা টেনশন করবে না, সুপর্ণা ভয় পাবে না, সুপর্ণা বাচ্চার জন্য লড়তে হবে। উনার মতো মানুষ যে লড়ছে, সে আমাকে লড়ার সাহস দিত। ওনাকে দেখে অনেকটা শিখেওছি আমি লড়া কি জিনিস। কালকে লড়তে লড়তে সে হার মেনে নিল। মানে আমি ভীষণ একটা ইমোশন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। হয়তো ওর সাথে একটা রিলেশন আমাদের ছিলই, কিন্তু যে তা বলে যে খুব মাখো সেরম নয়। পাড়ায় থাকি, একসাথে সময় কাটানো, আড্ডা মারা, একে অপরের নানা রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করা। কিন্তু বর্তমানে আমারও একটা শারীরিক পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে। আর টেগোর পার্কে যা দেখছি, যারা যারা অসুস্থ ছিল তারা একে একে করে সব চলে গেল। কোথাও যেন একটা ভয় আমারও গ্রাস করছে, জানি না এরপরে কার পালা। মানে সুরবিধি সবসময় সবাইকে স্ট্রং থাকতে বলেছে। কালকে ওই মুহূর্তে আমাকে সবাই, ক্লাবের সবাই বলেছে, গৌতম বুঝিয়েছে, মেয়ে বুঝিয়েছে, স্ট্রং থাকতে হবে মা, তুমি অসুস্থ, তোমার শ্বাসকষ্ট হয়, তোমার অনেক প্রবলেম, তুমি কিন্তু স্ট্রং থেকো। আমি পারিনি স্ট্রং থাকতে, বারবার কেঁদে ফেলেছি, সারা রাত আমি ঘুমাতে পারিনি। ওরা কালকের 1টার সময় সুরবিধিকে নিয়ে শ্মশানে চলে গেছিল। ভোর 5টায় গৌতম ফিরেছে উৎসাহকে, তারপর 6টায় স্কুলে পাঠানো হয়েছে। আমি কোনো মতেই ঘুমাতে পারছি না, বাবাকে বলছি একটু রেস্ট নেওয়ার জন্য। জানি না এই পরিস্থিতি থেকে কিভাবে আমি নিজেকে বের করতে পারবো। ছোট্ট আদিত্যর মুখটা খালি ভেসে উঠছে যে মা ছাড়াও কিভাবে কাটাবে, মা ছাড়া বাচ্চাটা কিছুই বুঝতো না। আমি জানিও না এই ভিডিওটা তোমরা কবে পাবে, আমার মানে কবে আমি পারবো সবকিছু করতে। হয়তো আজকের দিনটা হয়তো এরম যাবে, হয়তো আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। মানুষ ভুলতে পারে, মানুষ শিখতে পারে, মানুষ আবার ঘুরে দাঁড়াতে পারে, সবই ঠিক হয়ে যাবে পরিস্থিতির সাথে সাথে। আমাকে অনেক স্ট্রং হতে হবে, কারণ আমার পেটের পেনটা অনেক বেড়েছে কালকে থেকে কান্নাকাটি করে।
আমার একটা শ্বাসকষ্টও হচ্ছে। তো এইটুকু জানাবার জন্যই আমি তোমাদের কাছে আসলাম যে ওইভাবেই ভিডিওটা আমি এন্ড করেছিলাম। সামনে আমাদের দুর্গাপূজা, অনেক বড় পরিকল্পনা, জানি না সবটা কিভাবে করে উঠতে পারবো আমরা। পূজা তো আর বন্ধ করা যাবে না, সব কিছু একদম রেডি হয়ে গেছে, আর 1 সপ্তাহ পর পূজা। দেখা যাক সবটা কি করতে পারি, আর সবটাই আমার ব্লগের মাধ্যমে তোমরাও দেখতে পাবে। তো আর আজকের আর কথা বাড়াচ্ছি না, আমার আর সেই মানসিকতা নেই। তোমরা শুধু সুরভিদির আত্মার কামনা করো এবং ওর পরিবার যেন এই একটা মহাশোক থেকে বেরিয়ে আসতে পারে, তার জন্য প্রার্থনা করো।